শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদেরই তো মেরুদণ্ড নেই। 17 বছর 25 বছর 30 বছর যাবত যদি বিনা বেতনে শিক্ষকতাই করি তাহলে কি আমাদের মেরুদণ্ড আর থাকে? আজকে আমরা 17 দিন যাবত এখানে দেখা গেছে আমরা কুকুর বিড়ালের সাথে সিহারি ও ইফতার করছি। সেটা কি আমাদের শিক্ষক হিসেবে আমাদের কাম্য ছিল না? আমরা আবু সাঈদের বাংলায় আজকে শিক্ষক আমরা কুকুর বিড়ালের সাথে সিহারি করি। এটাও কি প্রধান উপদেষ্টার নজরে পড়ে না? নজরে পড়ে নাকি তার প্রতিনিধিদের? আমি জানি না। আমরা বলতে পারবো না যে আসলে তারা কি বোঝে না যে নন এমপিও শিক্ষক কর্মচারী কি, নন এমপিও মানে কি, কেন এমপিও হচ্ছে না, কেন আমরা এতগুলো শিক্ষক আজ রাস্তায়? শিক্ষক আমাদের জন্য যদি তিনি এমপিও দেন তাহলে হে প্রধান উপদেষ্টা, হে আমাদের বাংলাদেশের কর্ণধার, আমাদের দেশের পথদিশারি, আপনি জানেন যে একজন শিক্ষক কত টাকাই বা বেতন পাবেন, কত টাকাই বা তিনি স্যালারি পাবেন? তা দিয়ে হয়তো তিনি মাছ মাংস খেতে পারবেন না, তিনি শুধুমাত্র দুটো ডাল ভাতি খেতে পারবেন। আপনারা দরবারে শুধু এই আপত্তি যে তিনি, আমরা শিক্ষকরা আমরা শুধু ডাল ভাতের জন্যই তো অনুনয় বিনয় করছি রাস্তার পাশে বসে। আপনারা কি এখনো টনক নড়ে না? টনক কি নড়ছে আপনার যে আমরা শিক্ষকরা আজ রাজপথে? আমরা না হতে পেরেছি ভালো বাবা, না হতে পেরেছি ভালো ভাই। আমারই যখন ছোট ভাই সে চাকরি করে ছোট একটা কোম্পানিতে, মাসে যখন 30,000 টাকা বেতন পায়, স্ত্রী সন্তান নিয়ে যখন ইফতার করতে বসে তখন তার মুখের অবস্থা আমার মলিন বদন থেকে তখনও কি আমার স্ত্রী সন্তানের কি মনে হয় আমরা শিক্ষক? শিক্ষক বলতেও আমার খুব কষ্ট হয় যে আসলে আমরা কেমন শিক্ষক, না পারছি সন্তানের মুখে অন্ন তুলে দিতে, স্ত্রীর কাছে ভালো স্বামী হতে, মা বাবার কাছে ভালো সন্তান হতে। আমি আবারও পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, অনুরোধ করবো, আমরাই তো আপনাদের করিয়েছি, আমরাই আপনাদের শিখিয়েছি, আমরা আপনাদের বলেছেন, কেন আমাদেরকে আটকিয়েছেন, কেন আমাদেরকে অবরুদ্ধ করে রাখেন, কেন আমাদেরকে বাধা দেন? আমরা জানি না। আমাদের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার রুহুল আমিন শিপার ভাই আছেন আইজি, রুহুল আমিন শিপার ভাই ডিআইজি, আমি তাকে অনুরোধ করবো আপনি আপনার পুলিশ বাহিনীদেরকে বলে দেন যে আমরা শিক্ষক আজ রাস্তায়, তারা যেন আমাদের কখনো না আটকায়। আমরা শিক্ষক কেন রাস্তায় করে থাকবো? আমরা কেন কুকুর বিড়ালের সাথে সিহারি ইফতার করবো? আমাদের সন্তানরা কেন না খেয়ে থাকবে? সন্তানরা কেন আমাদের পথে চেয়ে থাকবে? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে একটাই জিজ্ঞাসা আমাদের শিক্ষকদের, যে আমরা কি এই সোনার বাংলায় মানুষ হয়ে জন্মগ্রহণ করিনি, নাকি আমরা পশু হয়ে জন্মগ্রহণ করেছি? যদি আপনি মনে করেন যে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তাহলে কেন আমাদের এমপিও দিচ্ছেন না? কেন আমাদের সাথে এসে আশ্বাস দিচ্ছেন না যে আপনারা হাসি মাখা মুখ নিয়ে ঘরে ফিরে যান, আপনাদের এমপিও দেওয়া হবে ইনশাআল্লাহ? কেন আপনি সে কথা বলছেন না? কেন আপনার কোনো প্রতিনিধি পাঠাচ্ছেন না? মাননীয় শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা, আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, যদি আপনারা আজকের মধ্যেও আমাদের কোনো আশ্বাস না দেন তাহলে আমরা যত ম্যাডামরা আছি আমরা আবু সাঈদের মতো বুক পেতে প্রয়োজনে পুলিশের গুলি নেব, তবুও আমরা এমপিও নিয়ে ঘরে ফিরবো। আমি বলবো আমার শিক্ষক ভাইদেরকে, আমরা কেউই রাস্তা থেকে যাব না, আমরা এই রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের এমপিও আদায় না হয়। কারণ আমরা কি নিয়ে ঘরে ফিরবো আপনারাই বলেন? যদি আমরা এই 17 দিন পর এমপিও না নিয়ে ঘরে ফিরতে না পারি তাহলে আমরা গিয়ে এলাকায় কি মুখ দেখাবো, কোন মুখ নিয়ে ঘরে ফিরবো বলেন? আমরা তো অনেকেই দেখা গেছে যাওয়ার পথে স্টপ করবো, অনেকেই দেখা গেছে যাওয়ার পথে সুইসাইড করবো। আমি আশা করবো প্রধান উপদেষ্টা, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি আমাদের জন্য এমপিও ঘোষণা দিয়ে আরেকটি নোবেল পুরস্কার পান। আপনি এখানে একটা অনন্য উদাহরণ হয়ে একটু জ্বলন্ত প্রমাণ হয়ে যান যে শিক্ষকদের মুখে হাসি আমরাই ফুটিয়েছি। এই সোনার বাংলায় আমাদেরকে আর অবুদ্ধ করে রাখবেন না। আমি আশা করব আমরা ম্যাডামরা এই প্রতিজ্ঞা নিয়ে আসছি যে হয়তো বা এমপিও নিয়ে যাব না হয়। ম্যাডামরা কি একমত আমার কথায় সবাই? আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি, হয়তো আমাদের বেতন দিন, হয়তো আমাদের বেতন দিন, আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি, হয়তো আমাদের বেতন দিন। আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে 17তম দিনে এখানে অবস্থান করছি। আমাদেরকে গতকাল পদযাত্রায় পুলিশ আশ্বাস দিয়েছিলেন আজকে আমাদেরকে
দেখেন নাই। আমাদের এই ভদ্রতাকে যদি আপনারা দুর্বলতা ভেবে থাকেন, 17 দিন ধরে ভদ্রতা দেখিয়েছি। আমাদের দাবি আদায়ের জন্য অবশ্যই আমরা এর চেয়ে অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। বন্ধুরা, সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন মাওলানা হেলাল উদ্দিন, সুপার, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ দাখিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু নন-এমপিও শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত 17 দিন যাবৎ লাগাতার অবস্থান কর্মসূচি। আজকের এই দিনে আমরা দুঃখ প্রকাশ করছি। গতকালকে যখন আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আবেদন করেছিলাম, বাংলাদেশের প্রশাসন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আজ পর্যন্ত আমাদেরকে রাজপথে বসিয়ে রেখেছে। বন্ধুরা, ভাইরা আমার, আমরা দুঃখের সাথে বলতে চাই, বর্তমান সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকার কায়েম হয়েছে। যেই ছাত্রদেরকে তিলে তিলে করে তুলেছিলাম আমরা এই শিক্ষকরা, ঠিক কিনা বলে? আমরা লক্ষ্য করছি, আমরা মনে করেছিলাম একজন শিক্ষা উপদেষ্টা যখন পদত্যাগ করে চলে গেছেন, নতুন শিক্ষা উপদেষ্টা এসেছেন, আমরা মনে করেছিলাম হয়তো আমাদের দ্বার উন্মোচন হবে, আমাদেরকে আর রাজপথে অবস্থান করতে হবে না, আমরা অতি শীঘ্রই একটি সুসংবাদ দিয়ে আমাদের বাড়িতে ফিরে যাব। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে দীর্ঘ সময় পর্যন্ত খেয়ে না খেয়ে রাজপথে অবস্থান করছি, কিন্তু আমাদের প্রতি কেউ দৃষ্টি লক্ষ্য করছে না। ভাইরা আমার, আমরা বলতে চাই, প্রয়োজনে রাজপথে ঈদের নামাজ পড়ব, কিন্তু এমপিও না নিয়ে আমরা এই মাঠ ছেড়ব না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা দুদিন বলেছিলাম আমরা সরকারের পক্ষে আছি, আমরা এখনো সরকারের পক্ষে আছি, কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না সরকারের বিরুদ্ধে আমাদেরকে বিক্ষোভ কর্মসূচি দিতে, আমাদেরকে বাধ্য করবেন না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের সন্তানরা আজকে বাড়িতে কান্নাকাটি করে দীর্ঘ 17 দিন আজকে শিক্ষকরা রাজপথে দাঁড়িয়েছে, বাবা মা আমাদের দিকে তাকিয়ে আছে কখন কোন সুসংবাদ অথবা দুঃসংবাদ আসে। ভাইরা আমার, আমাদের অনেক শিক্ষক আজকে অসুস্থ হয়েছেন, তাদেরকে আমরা বারবার বলে বাড়িতে পাঠাতে পারছি না। তাদের একটাই ইচ্ছা, হয় আমরা এমপি তে ফিরে যাব, না হলে রাজপথে মৃত্যু হবে, আমরা এমপি ছাড়া বাড়িতে ফিরে যাব না। ভাইরা আমার, আমরা বলতে চাই আমাদের সেই ধৈর্যের বাঁধ ছেড়ে যাচ্ছে। আমরা আজকের মধ্যে যদি কোনো সুসংবাদ না পাই, আগামীকাল থেকে দুর্বার আন্দোলন করে চলবে ইনশাল্লাহ। আপনারা বলে যাবেন না যে ছাত্ররা আন্দোলন করে এই সরকার কায়েম করেছে, সেই ছাত্ররা আমাদের হাতে করা। আপনারা বলে যাবেন না আমাদের মাঝে ইতিমধ্যে অনেক সংগঠন একত্রতা ঘোষণা করেছে, আমরা তাদের সাথে আলাপ করে যাচ্ছি, প্রয়োজনে দুর্বার আন্দোলন আমরা দিতে বাধ্য হব। এই জন্য করে আসুন, আপনারা হতাশ হবেন না, আমরা সুসংবাদ নিয়েই এই রাজপথ ছেড়ে চলে যাব, এই আশ্বাস রেখে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, সম্মানিত সহযোগিতাবৃন্দ, আমি একটু আগে একটা বক্তব্য দিলাম যে পুলিশ আমাদের সাথে চোর পুলিশ খেলছে, তারা আমাদেরকে মূলা ঝুলাই দিয়েছেন। আমার কথাটা বাস্তব হয়েছে, তারা এখন পর্যন্ত আমাদের উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে দেখা করে কোনো পদক্ষেপ নাই। তাই আমরা এর সম্মতির জবাব দেওয়ার জন্য আমরা আজ যমুনা অভিমুখে একটু প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যে যমুনা অভিমুখে আমরা পদযাত্রা শুরু করব। আমরা সুশৃঙ্খলভাবে মুখে মনোবল দিয়ে আমরা চেষ্টা করব। নেতৃবৃন্দকে বলতে চাই, এক পুলিশের হুমকি ধুমকিতে ছোটখাটো বিষয়ে আপনারা পিছু হটবেন না, আমরা আমাদের
হবে না। পুলিশের গুলিতে, পুলিশের কথায়, জল কামানে কেউ আমরা এদিক সেদিক বিচ্যুত হব না। আদায় না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। অতএব এখন থেকে, আগামী কাল নয়, এখন থেকে আমাদের যুদ্ধ শুরু হলো। অতএব আসুন আমরা দলবদ্ধভাবে আমরা যমুনার পথে রওনা হই ইনশাআল্লাহ, এবং আমরা সবাই লাইন হয়ে যাই। গতকালকে যেভাবে লাইন হয়েছিলাম ওইভাবে নিজে নিজে সবাই হাতে হাত দিয়ে কাতারবদ্ধ হয়ে যান, সবাই কাতার হতে থাকেন। আসসালামু আলাইকুম। একটা মোবাইল পাওয়া গেছে, একটা মোবাইল পাওয়া গেছে, কারো হলে প্রমাণ দিয়ে নিয়ে যেতে হবে। একটা মোবাইল পাওয়া গেছে, বাটন মোবাইল, কারো হয়ে থাকলে এখান থেকে লাইন হন। এখনই আমাদের পদযাত্রা শুরু হবে, পদযাত্রা শুরু হবে। আপনারা সকলে লাইনে দাঁড়ান, লাইন হন। আসসালামু আলাইকুম। আমি আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে একটু আহ্বান করছি, আমাদের আপনারা ডিস্টার্ব করবেন না। আমাদের বক্সিগঞ্জের আইনজীবী কাউন্সিলকে বলছি, আপনি আপনার এই আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দেন আমাদের সাথে পথে বাধা না হয়ে দাঁড়ায়। আমরা অনেক শুনেছি, কিন্তু আমরা শৃঙ্খলাভাবে প্রদান করছি। আমাদের ম্যাডামদেরকে সামনে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। আপনারা গতকালের মতো ব্যানারের দুই সাইডে যাবেন। সম্মানের স্বাগত ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা, আপনারা গতকালের মতো লাইন একটু লম্বা করতে হবে। লাইন ফাঁকা করে 3টি লাইন করে এক লাইনে গতকালের মতো 6 জন করে দাঁড়িয়ে আপনারা লাইন হন। কেউ পিছু উঠবেন না। সংগ্রাম শুরু হয়ে গেল আজকে। আমাদের গতকালকের ঘোষিত আজকের পদযাত্রা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার দিকে এখনই রওনা হচ্ছে। আপনারা এদিক সেদিকে এখনো যারা আছেন, যারা এদিক সেদিকে এখনো আছেন, প্লিজ আপনারা তাড়াতাড়ি লাইনে দাঁড়ান। লাইন গতকালের মতো একটু আপনারা ফাঁকা হয়ে দাঁড়াবেন, লাইন ফাঁকা হয়ে দাঁড়াবেন, লাইন লম্বা হবে। আমাদের নেতৃবৃন্দ সামনে আছে। আমরা আরেকটা বিষয় আপনাদের দৃষ্টিগত আপনাদের বলে রাখছি, আমরা যেন স্লোগান দেই, কিন্তু আপনারা গল্প করে প্রধান উপদেষ্টার বাসভবন কার্যালয় যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে নন-এমপি ও শিক্ষকরা যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে নন-এমপি ও শিক্ষকরা একাত্তরের মুক্তি সংগ্রামে নারীদের ভূমিকার কথা উল্লেখ করি। আমি বলবো, জুলাই অভ্যুত্থানে যেভাবে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা যেভাবে তারা গণতন্ত্রের জন্য লড়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, সেটা অভূতপূর্ব। গত 15 বছরে শত শত মানুষকে যে গুম করা হয়েছে, সেই গুম হওয়া পরিবারের মায়েরা, স্ত্রীরা, বোনেরা, সন্তানেরা যেভাবে প্রতিরোধ করে তুলেছেন, যেভাবে এই সংগ্রামে তারা নেমে এসেছেন, সেটা অদৃশ্যপূর্ব। এই নারীদের যে জাগরণ, নারীদের যে প্রতিরোধ ক্ষমতা, একে শাসক শ্রেণী ভয় পায়, একে সরকার ভয় পায়, একে কায়েমি স্বার্থবাদীরা ভয় পায়। আপনারা জানেন, বাংলাদেশে শোষণের একটা টার্গেট এই নারীরা। গার্মেন্টসে বেশিরভাগ
শ্রমিকরা হচ্ছে নারী, তার একটা বড় কারণ হচ্ছে তাদেরকে শোষণ করার সুযোগ থাকে। তারা যেভাবে প্রতিবাদ করে না সাধারণভাবে, সেই সুযোগ তারা নেয়। বাংলাদেশে যারা এনজিও করেন, ক্ষুদ্র ঋণ দেন, তাদেরও টার্গেট হচ্ছে নারীরা, যাতে নারীদের উপরে তারা শোষণ বেশি করতে পারেন। কিন্তু সমাজ পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, নারীদের বুদ্ধে আজকে যেভাবে সমাজে অপপ্রচার চলছে, বিশেষ করে রাস্তাঘাটে আপনারা দেখবেন সেখানে ওয়াজ মাহফিলের ক্যাসেট, সেখানে বক্তৃতা দেওয়া হয়, সেখানে যারা ধর্মগুরু মৌলানারা মোল্লারা যেসব বয়ান করেন, সেই সব বয়ানে তারা নারীকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চান, পর্দার মধ্যে বন্দী করে রাখতে চান। পুরুষের হুকুমে, এই ধর্মগুরুদের হুকুমে নারীদের চলতে হবে। আমরা বাংলাদেশের নারী পুরুষ গণতান্ত্রিক জনগণকে বলতে চাই, এই ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে, এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, এই পুঁজিবাদের বিরুদ্ধে আজকে সমগ্র জনগণ বক্তব্য দিতে হবে। নারীর শত্রু পুরুষ নয়, নারীর শত্রু হচ্ছে এই সমাজ, এই রাষ্ট্র, এই শাসক শ্রেণী, এই পুঁজিবাদী ব্যবস্থা। নারীর ক্ষমতায়ন শুধু তার চাকরি নয়, নিশ্চয়ই শিক্ষা, চাকরি, কর্মসংস্থান তাকে ক্ষমতা দেয়। কিন্তু সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে নারী কি করবে সেইটা নেওয়ার তার স্বাধীনতা। আমাদের দেশে মেয়েদের স্বাধীনতা নয় যে তারা নিজেরা বাচ্চা ধারণ করবে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের পরিবার এবং তার স্বামী কর্তা পুরুষ তার উপরে নির্ভর করে তিনি সন্তান গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না। যে জন্য আমরা দেখি অধিক সন্তান গ্রহণের জন্য আমাদের মায়েরা পুষ্টিহীনতায় ভোগেন এবং তারা পুষ্টিহীন শিশু তারা জন্মদান করেন। সমাজের এই প্রতিক্রিয়াশীল যে চিন্তা, এই প্রতিক্রিয়াশীল ভূমিকা, পুঁজিবাদী সমাজ নারীকে যেভাবে ভোগের পণ্য, পুরুষের ভোগের পণ্য হিসেবে উপস্থিত করে, তার সৌন্দর্যকে প্রধান করে রাখে, সেই পুঁজিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ না করে আজকে জনগণের মুক্তি নাই। এই ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই করে জয়লাভ ছাড়া আমাদের মুক্তি নাই। জুলাই অভ্যুত্থান শেষ হয়ে যায়নি। জুলাই অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনাকে এখান থেকে উৎখাত করেছে, কিন্তু এই জুলাই অভ্যুত্থান এই আমলাতন্ত্র গায়ে আঁচড় দিতে পারেনি, এই দুর্নীতিবাজ আমলাতন্ত্রকে আঘাত করতে পারেনি, এই লুটেরা ব্যবসায়ী